হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকল প্রার্থীদের জন্য একটা ব্রেকিং নিউজ আছে বা গুড নিউজ যাই বলুন। ঝাড়খণ্ড স্টেটের কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারিতে কিন্তু অনেক সংখ্যক কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এবং সেই বিজ্ঞপ্তিতে কি বলা আছে এবং যেটা প্রাথমিকভাবে যেটা দেখা গেল সেখানে যে এই ঝাড়খণ্ড টেটের যে প্রাইমারি এবং আপার প্রাইমারি যে অনেক বৃহৎ সংখ্যক যে রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ শুরু হবে 21শে এপ্রিল থেকে এবং সেটা চলবে 21শে মে পর্যন্ত। 21শে এপ্রিল থেকে 21শে মে পর্যন্ত ফর্ম ফিল আপ কিন্তু চলবে। তো এবং এই যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে বয়স সীমা কী আছে এবং কি কি ক্রাইটেরিয়া লাগবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং সিলেবাস কী আছে, সমস্ত নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখুন এবং এটা কিন্তু একটা ভালো সুযোগ। যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েট করছিলেন একটা নোটিফিকেশনের জন্য, তো ঝাড়খণ্ডের এবং এই ডেটটা কিন্তু একটা বড় সুযোগ। এবং এখানে একটা বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কারণ এখানে বলা আছে যে যে বেসিক যে ক্রাইটেরিয়া দেওয়া আছে সেখানে কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে বলেছে। অর্থাৎ এখানে যে ওয়েস্ট বেঙ্গলের বা যে কোনো স্টেটের ক্যান্ডিডেট কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এখানে আমরা জানি যে আর একটা 2024 সালে ফর্ম ফিল আপ হয়েছিল ঝাড়খণ্ড টেটের। তো সেখানে যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদেরকে কোনো এক্সাম ফি এই টেটে আর লাগবে না, ওই এক্সাম ফিতেই কাজ হবে। শুধুমাত্র আপনাদেরকে দুটো ভাষা এক্সট্রা করে চুজ করতে হবে, বাকি আর কিছু চেঞ্জ হবে না। ঠিক আছে, বাকি 2026-এ যে নোটিফিকেশান দিয়েছে সেই মতো আপনাদেরকে আরেকবার ফর্ম ফিল আপ করতে হবে, কিন্তু ফর্ম ফিল আপের ফিস কিন্তু আপনাদেরকে পে করতে হবে না যারা 2024 সালে কিন্তু ফর্ম ফিল আপ করেছিলেন। যারা 2024 সালে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের কিন্তু আর কোনো এক্সাম ফি দিতে হবে না, শুধুমাত্র ভাষাটা চুজ করতে হবে। চেঞ্জ হবে, মানে নতুন ক্রাইটেরিয়া দিয়েছে আপনাদেরকে ভাষা চুজ করতে হবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো ভাষাটা চুজ করতে হবে আর আপনাদের কোনো এক্সট্রা ফি কিন্তু দিতে হচ্ছে না। তো আজকে আমরা ভিডিওতে সমস্ত এডুকেশনাল ক্রাইটেরিয়া কী আছে, এজ কী আছে, তারপর এখানে সিলেবাস কী আছে, সমস্ত কিছু নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করবো। তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকুন। তো এখানে দেখুন যে নোটিফিকেশানটা ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল থেকে দেওয়া হয়েছে, সেটা পুরোপুরি আমরা বাংলায় কনভার্ট করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে দেখুন ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল রাঁচি, ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল রাঁচি। শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা পরীক্ষা 2026 পরিচালনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। তো বিজ্ঞাপন নাম্বার 24/226। এত দ্বারা সর্বসাধারণকে জানানো যাচ্ছে যে ঝাড়খণ্ড শিক্ষক যোগ্যতা পরীক্ষা বিধিমালা 2026-এ প্রদত্ত বিধানবলীর আলোকে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পদে নিয়োগের জন্য যোগ্যতা যাচাই করার উদ্দেশ্যে শিক্ষক যোগ্যতা পরীক্ষা 2026 সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, সিলেবাস, ভাষা, যোগ্যতার মানদণ্ড এবং সম্পর্কিত তথ্যের জন্য কাউন্সিলের ওয়েবসাইট www.jac.jharkhand.gov.in এ পরীক্ষার ফর্ম পোর্টাল বিভাগে ঝাড়খণ্ড শিক্ষক যোগ্যতা পরীক্ষা বিধিমালা 2026 পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনারা চাইলে এই নোটিফিকেশানটা এই ওয়েবসাইট থেকে গিয়ে ডাউনলোড করতে পারেন, যা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা যেতে পারে। এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য এবং উত্তীর্ণ প্রার্থীদের কাছ থেকে 21/4/2026 অর্থাৎ 21শে এপ্রিল 2026 থেকে 21/5/2026 অর্থাৎ 21শে মে 2026 পর্যন্ত অনলাইন পরীক্ষার আবেদন আমন্ত্রণ করা হচ্ছে। অর্থাৎ 26শে এপ্রিল থেকে 26শে মে পর্যন্ত এই 1 মাস ধরে অনলাইনের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু চলবে। তবে তারপরের স্ট্যান্ডার্ডে দেখুন বলেছে যেসব প্রার্থী পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি নম্বর 30/224 অনুসারে ইতিমধ্যে ফি দিয়ে আবেদন পূরণ করেছেন তাদেরও আবেদনটি পুনরায় পূরণ করতে হবে। অর্থাৎ 2024 সালে ঝাড়খণ্ড টেটের যে নোটিফিকেশান ডিক্লেয়ার হয়েছিল সেখানে যারা যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদেরকেও কিন্তু এই 2026-এর নিউ নোটিফিকেশানের যে নোটিফিকেশান ডিক্লেয়ার হয়েছে এর আন্ডারে আবার নতুন করে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এবং তাদেরও আবেদন করতে হবে। এই প্রক্রিয়ায় এই প্রার্থীরা ঝাড়খণ্ড শিক্ষক যোগ্যতা পরীক্ষা বিধিমালা 2026-এ বর্ণিত বিধান অনুসারে ভাষা 1 এবং বিধানমালাটি তফসিল 1 অনুসারে ভাষা 2 নির্বাচন করবেন। অর্থাৎ
এই যে পুরনো প্রার্থী যারা 2024-এ অ্যাপ্লাই করেছিল তারা কিন্তু 2025-এ অ্যাপ্লাই করলে নতুন করে করতে হবে, এবং তাদেরকে দুটো ভাষা কিন্তু সিলেক্ট করতে হবে, ভাষা 1 এবং ভাষা 2, এবং কী কী ভাষা সিলেক্ট করতে হবে সেটা আমরা এই ভিডিওতেই বলবো। সেটাও কিন্তু এই ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল থেকে দেওয়া হয়েছে যে কোন কোন ভাষা সিলেক্ট করতে পারবেন প্রার্থীরা। ঠিক আছে, সেটা আমরা আলোচনা করব, ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখুন। তারপর দেখুন এখানে বলেছে, তারপর এখানে যেটা বলেছে ভাষা নির্বাচন করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য প্রদান নিশ্চিত করবেন। তবে এই আবেদনকারীর কোনো পৃথক ফি প্রদান করতে হবে না, অর্থাৎ 2024-এ যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু নতুন করে কোনো ফি লাগছে না। ওই আগে যে ফি আপনারা পেমেন্ট করেছিলেন সেই ফিতেই কিন্তু এবারও ফর্ম ফিল আপ আপনারা ফ্রিতেই করতে পারবেন, যেহেতু আপনাদের অলরেডি পেমেন্ট করা আছে। তো কিন্তু আপনাদেরকে ভাষা চুজ এবং ফর্ম ফিল আপটা কিন্তু 2026 অনুসারে নতুনভাবে আবার করতে হবে, অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার যদি দেন পুরোনোটা, তাহলে হয়তো মানে যেটা বলেছে হয়তো না, সেটাই বলেছে যে অ্যাপ্লিকেশন নাম্বার দিলে কিন্তু আপনাদের আর পেমেন্ট করতে এখানে হচ্ছে না, এবং কত করে কি পেমেন্ট করতে হবে সেগুলো সবই আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। নেক্সট দেখুন 1 নম্বর পয়েন্ট বলেছে কাঙ্ক্ষিত যোগ্যতা এবং শিক্ষকতা যোগ্যতা। তো এখানে এই পয়েন্টটা 1-এর ক যেটা বলেছে দেখুন, ভারতের একজন নাগরিক, অর্থাৎ এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা কি অ্যাপ্লাই করতে পারবে, সেখানে উত্তর হচ্ছে একদম অ্যাপ্লাই করতে পারবে। কারণ 1 নাম্বার কয়েই দেখুন বলেছে ভারতের নাগরিক, অর্থাৎ যে কোনো রাজ্যের, ঝাড়খণ্ড ছাড়াও অন্যান্য রাজ্যের প্রার্থীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন, কারণ ভারতীয় নাগরিক হলেই সেই প্রার্থী কিন্তু এই ঝাড়খণ্ড টেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট পয়েন্টে দেখুন বলেছে কোনো ফৌজদারি মামলায় উপযুক্ত আদালত কর্তৃক দোষী সাব্যস্ত যদি না হন, অবশ্যই যেন ওই প্রার্থী কোনো ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত যেন না হন, তবেই তিনি কিন্তু এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল হবেন। নেক্সট শিক্ষাগত এবং প্রশিক্ষণগত যোগ্যতা যেগুলো বলেছে প্রাথমিকের এবং উচ্চ প্রাথমিকের বয়সসীমা সমস্ত কিছু কিন্তু তারপরে আমাদের যে রুলসগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখুন শিক্ষাগত যোগ্যতা, এরপরে বাকি যেগুলো আছে সেগুলো আপনারা নোটিফিকেশানটা পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কোন টার্মগুলোর কি মানে। যেমন এখানে দেখুন আইন মানে কি, বিশেষ শিক্ষা প্রশিক্ষণ বলতে কী বোঝায়, সেগুলো কিন্তু নোটিফিকেশানে এখানে ডেসক্রাইব করে দিয়েছে, কারণ এগুলো কিন্তু দরকার। ঠিক আছে, ভারতীয় জাতীয় শিক্ষা পরিষদ বিশেষভাবে প্রশিক্ষিত সহকারী শিক্ষক বলতে কী বোঝায়, কাদেরকে কোন ক্যাটাগরিতে আর কি নেওয়া যাবে, বা এই যে টার্মগুলো ইউজ করা হয়েছে গেজেটের মধ্যে সেইগুলো কি বোঝাচ্ছে সেগুলো কিন্তু এখানে এক্সপ্লেন করা আছে। তো ওই অংশটা আমরা কিন্তু আর আলোচনা করলাম না, আপনারা এখানে পড়লেই এই জিনিসগুলো বুঝতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা অধ্যায় 2 যেটা আছে দেখুন, শিক্ষাগত যোগ্যতাতেও বিশেষ কিছু পরিবর্তন এখানে নেই। শিক্ষাগত যোগ্যতা পরীক্ষার পরপর এখানে দেখুন জাতীয় শিক্ষানীতি ওইগুলোই এক্সপ্লেন করেছে। আমরা শিক্ষাগত যোগ্যতা কী আছে সেইটা একটু আলোচনা করব। দেখুন শিক্ষাগত যোগ্যতা বা প্রশিক্ষণগত যোগ্যতা প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে যেটা আছে, প্রাথমিক বিদ্যালয়ে যেগুলো আছে দেখুন এখানে বলেছে যে প্রাথমিক শিক্ষায় 2 বছর মেয়াদি ডিপ্লোমা সম্পন্ন করে, অর্থাৎ 2 বছরে যারা ডিএলএড করেছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু উচ্চ মাধ্যমিকে বা তার সমতুল পরীক্ষায় কিন্তু 50% নম্বর সহ উত্তীর্ণ হতে হবে, তার সাথে যদি ডিএলএড থাকে 50% উচ্চ মাধ্যমিকে 50% মার্কস, এবং তার সাথে যদি ডিএলএড থাকে তাহলে তারা কিন্তু প্রাথমিকে মানে যে প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য কিন্তু যোগ্য। তারপরে বলেছে ন্যূনতম 45% নম্বর সহ 2 বছর +2 রা উচ্চ মাধ্যমিক পাস এবং ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন অ্যান্ড টিচার ট্রেনিং রেগুলেশনস 2002 অনুযায়ী প্রাপ্ত প্রাথমিক শিক্ষায় 2 বছরের ডিপ্লোমা যদি করেছেন তাহলে তারাও কিন্তু যোগ্য হবে। তারপরে দেখুন আরও অর দিয়ে বলা আছে, সেগুলোর মধ্যে যে কোনো একটা আপনি যদি ফুলফিল করেন তাহলেই আপনি কিন্তু যোগ্য। তারপর বলেছে দেখুন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর উত্তীর্ণ এবং 4 বছরের মেয়াদি ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন, যেগুলো ইন্টিগ্রেটেড ডিএলএড হয়, ঠিক আছে, বিএলএড ইন্টিগ্রেটেড বিএলএড যেটা হয় 4 বছরের, যারা এলিমেন্টারি এডুকেশন ডিগ্রি করেছেন মানে বিএলএড যারা করেছেন 4 বছরে, তারাও কিন্তু 50% এইচএসে মার্কস থাকলে তারাও কিন্তু অ্যাপ্লিকেবল। তারপর বলেছে দেখুন পরীক্ষায় কমপক্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর সহ 2 বছরের ডিপ্লোমা ইন এডুকেশন, স্পেশাল এডুকেশন যদি হয়, ডিপ্লোমা ইন এডুকেশন মানে স্পেশাল এডুকেশনের যদি 2 বছরের কোর্স করে থাকেন এবং যদি উচ্চ মাধ্যমিকে 50% থাকে তাহলেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপর দেখুন লাস্ট যেটা বলেছে যে স্নাতক এবং প্রাথমিক শিক্ষায় 2 বছরের ডিপ্লোমা
যদি থাকে, স্নাতক এবং প্রাথমিক শিক্ষায় যদি 2 বছরের ডিপ্লোমা, যদি কেউ যদি গ্র্যাজুয়েশন করে থাকে, তার কিন্তু মার্কসের কিন্তু কড়াকড়ি থাকছে না। দেখুন 50% শুধুমাত্র এইচএস, যারা অনলি এইচএস করে যারা ডিএলএড করেছেন তাদের জন্য কিন্তু মার্কসের কড়াকড়িটা আছে। কিন্তু যদি কেউ স্নাতক ডিগ্রি করে থাকেন তাহলে তার কিন্তু মার্কসের এখানে কড়াকড়ি থাকছে না প্রাইমারির ক্ষেত্রে। তারা শুধুমাত্র স্নাতক এবং প্রাথমিক শিক্ষায় যদি 2 বছরের ট্রেনিং থাকে তাহলেই তিনি কিন্তু প্রাথমিক শিক্ষার শিক্ষক হওয়ার জন্য কিন্তু যোগ্য। তো এই সমস্ত ক্যাটাগরিগুলোর মধ্যে যে কোনো একটা যদি আপনি ফুলফিল করেন তাহলে আপনি কিন্তু প্রাইমারি টিচার্স ফর্ম ফিল আপ করার জন্য এলিজেবল হবেন। নেক্সট আমরা দেখি উচ্চ প্রাথমিক যেটা আছে সেখানে কি কি ক্রাইটেরিয়া আছে। তো উচ্চ প্রাথমিক হওয়ার জন্য, শিক্ষকতার জন্য যে যোগ্যতাগুলি লাগবে সেগুলো হচ্ছে স্নাতক, প্রথমটা বলেছে দেখুন স্নাতক বা সমতুল্য, এবং প্রাথমিক শিক্ষায় 2 বছরের ডিপ্লোমা স্নাতক, এবং তার সঙ্গে প্রাথমিক শিক্ষায় 2 বছরের ডিপ্লোমা, মানে ধরুন স্নাতক গ্র্যাজুয়েশন থাকবে এবং যদি ডিএলএড থাকে, গ্র্যাজুয়েশন তার সাথে ডিএলএড থাকে, ব্র্যাকেটে লিখেছে যে নামই পরিচিত হোক না কেন, মানে দেখুন এই যে মানে প্রাথমিক শিক্ষার যে ট্রেনিং সেটা মানে এক একটা অনেক রকম নামের আছে ট্রেনিংগুলো। তো সেই ট্রেনিংগুলোর মধ্যে যে কোনো একটা ট্রেনিং যদি আপনি করে থাকেন 2 বছরের, তার সাথে যদি আপনি স্নাতক ডিগ্রিধারী হন তাহলে কিন্তু আপনি উচ্চ প্রাথমিকের অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষকতা করার জন্য বা ফর্ম ফিল আপ করার জন্য যোগ্য। নেক্সট পয়েন্টটা যেটা বলেছে দেখুন, স্নাতক, তার সাথে স্নাতক বা সমমানের অথবা স্নাতকোত্তর ডিগ্রিতে ন্যূনতম 50%, এবং ব্যাচেলার অফ এডুকেশন বিএড, অর্থাৎ আমরা আপার প্রাইমারি ক্ষেত্রে বা সিটেটের ক্ষেত্রে যে যোগ্যতাগুলো দেখেছিলাম সেগুলো কিছু পরিবর্তন কিছু নেই সেগুলোই। তাহলে যদি ডিএলএড করা থাকলে সেই ক্ষেত্রে কিন্তু কোনো মার্কসের কড়াকড়ি গ্র্যাজুয়েশনে থাকছে না। ডিএলএড থাকলে তাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন এবং ডিএলএড যদি থাকে তাহলে 50% মার্কসের এখানে কড়াকড়ি নেই। কিন্তু যদি বিএড ক্যান্ডিডেট হয়, ব্যাচেলার ইন এডুকেশন হয় বা বিএড ক্যান্ডিডেট হলে তাদের কিন্তু গ্র্যাজুয়েশনে 50% মার্কস কিন্তু আবশ্যিক, তবেই তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। নেক্সট পয়েন্ট যেটা বলেছে দেখুন, 45% নম্বর সহ স্নাতক এবং ওই বিষয়ে সময়ে সময়ে জারিকৃত শিক্ষক পরিষদ, যাই হোক শিক্ষিত মানদণ্ডী অনুসারে প্রাপ্ত ব্যাচেলার অফ এডুকেশন বা সমমানের প্রশিক্ষণ কোর্স, ঠিক আছে, সমমানের প্রশিক্ষণ কোর্স যারা 29/7/2011 তারিখের পূর্বে হচ্ছে 29/7/2011 তারিখের পূর্বে যারা স্নাতক করেছেন তাদের ক্ষেত্রে 45% নম্বর, এবং তার সাথে কিন্তু এই যে বিএড ডিগ্রি ব্যাচেলার ইন এডুকেশন কিন্তু আপনাদেরকে লাগছে। নেক্সট পয়েন্ট যদি দেখেন, উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর এবং 4 বছর মেয়াদি ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ 4 বছরের এলিমেন্টারি এডুকেশন তার সঙ্গে যদি উচ্চ মাধ্যমিকে 50% থাকে তাহলেও আপনি কিন্তু এই উচ্চ প্রাথমিক যে আপার প্রাইমারির ক্ষেত্রে কিন্তু আপনি যোগ্য। উচ্চ মাধ্যমিকে 50% তার সাথে 4 বছরের মানে বিএলএড যদি থাকে তাহলেও কিন্তু আপনি এই উচ্চ প্রাথমিকের জন্য যোগ্য। নেক্সট আছে দেখুন, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর এবং 4 বছর মেয়াদি বিএস বিএসসিডি অথবা বিএড, এই সমস্ত কোর্সগুলো যদি আপনি থাকে 50% নাম্বার এইচএসের সাথে তাহলেই আপনারা কিন্তু অ্যাপ্লিকেবল। তাছাড়া বলেছে দেখুন, ন্যূনতম 50% নম্বর সহ স্নাতক এবং বিএড বিশেষ শিক্ষার ক্ষেত্রে তারা কিন্তু অ্যাপ্লিকেবল। তারপর বলেছে দেখুন, স্নাতকোত্তর ডিগ্রিতে ন্যূনতম 55% বা সমতুল্য গ্রেড এবং 3 বছরের মেয়াদি ইন্টিগ্রেটেড বিএড বা এমএড যদি থাকে তাহলেও কিন্তু আপনারা অ্যাপ্লিকেবল। তবে রাজ্যের উচ্চ প্রাথমিক ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী বিদ্যালয়ে ভর্তির জন্য গণিত এবং বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ভাষায় বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রয়োজন হবে। অর্থাৎ যে সমস্ত মানে আপার প্রাইমারির ক্ষেত্রে ভর্তির জন্য গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ভাষা বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রির প্রয়োজন কিন্তু হবে। নেক্সট দেখুন যে ক্রাইটেরিয়াটা আছে, এবার হচ্ছে গণিত এবং বিজ্ঞান শিক্ষা যদি হতে হয়, মানে আমরা জানি আপার প্রাইমারি দুটো স্ট্রিম আছে, একটা সায়েন্সের এবং আর্টসের। তো সায়েন্স স্ট্রিমে মানে যারা গণিত এবং বিজ্ঞান শিক্ষক হবে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক মার্চ 2014 এবং তৎপরবর্তী সময়ে জারিকৃত ডিগ্রির নির্দিষ্টকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিজ্ঞান বা প্রকৌশল, প্রযুক্তি বা কৃষি এবং গণিতের যে কোনো একটিতে ন্যূনতম 3 বছরের স্নাতক যোগ্যতা এবং গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, উদ্ভিদবিদ্যা, জীবনবিজ্ঞানের মধ্যে যে কোনো
মধ্যে কমপক্ষে 2টি বিষয়সহ 10+2 উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। অর্থাৎ যারা মানে গণিতের শিক্ষক হতে চাইছে, গণিত এবং বিজ্ঞানের আপার প্রাইমারি শিক্ষক হতে চাইছে, তাদেরকে 3 বছরের ডিগ্রি কোর্স করতে হবে। যে গণিত এবং এখানে বিজ্ঞান বা প্রযুক্তি, কৃষি এই সমস্ত ক্ষেত্রে কিন্তু 3 বছরের ডিগ্রি কোর্স করতে হবে। তার সাথে যে বাকি যে মানে সাপ্লিমেন্টারি সাবজেক্টগুলো আছে, গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, উদ্ভিদবিদ্যা, জীববিদ্যার মধ্যে কমপক্ষে 2টি, আমরা যদি ধরুন ম্যাথ অনার্স হয় তাহলে আপনাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি বা যে কোনো দুটো আর কি, ফিজিক্স বায়োলজি, কেমিস্ট্রি বায়োলজি, যে কোনো দুটো কিন্তু 5 সাবজেক্টে থাকতে হবে উচ্চ মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিক কিন্তু এই সমস্ত সাবজেক্টগুলো কিন্তু থাকতে হবে। যদি আপনি কেমিস্ট্রি অনার্সেন হন তাহলে আপনার কিন্তু ফিজিক্স, তার সাথে বায়োলজি বা ফিজিক্সের সাথে ম্যাথ, যাই হোক মানে যে সাবজেক্টের আপনি অনার্স বা আমরা ডিগ্রি কোর্সে থাকবে, ওইটা বাদ দিয়ে বাকি যে আরও যে সাবজেক্টগুলো উল্লেখ করা আছে, গণিত, তারপর পদার্থবিদ্যা, তারপর রসায়ন, উদ্ভিদবিদ্যা, জীবনবিজ্ঞানের মধ্যে যে কোনো দুটোতে 50% নম্বর কিন্তু 50% নম্বর নয়, মানে এইচএস লেভেলে সাবজেক্টটা থাকতে হবে। নেক্সট সমাজবিজ্ঞানের ক্ষেত্রে যদি আমরা দেখি, মানে যেটা আর্টস স্ট্রিমের যারা দেবে, সমাজবিজ্ঞান শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ে ওই একই কথা বলেছে, কি কলা মানে আর্টসের মানবিক, সমাজবিজ্ঞান, বাণিজ্য, তারপর ব্যবস্থাপনা বিষয়ে 3 বছরের ডিগ্রি কোর্স থাকতে হবে। এবং তার সাথে ডিগ্রি কোর্স কিন্তু থাকতে হবে, তার সাথে হিন্দি, ইংরেজি, সংস্কৃত, উর্দু ন্যূনতম 3 বছরের স্নাতক ডিগ্রিতে উত্তীর্ণ হতে হবে। এটা ভাষা শিক্ষার ক্ষেত্রে, এটা ভাষা শিক্ষার ক্ষেত্রে কি বলছে যে হিন্দি, ইংরেজি, সংস্কৃত, উর্দু এই ন্যূনতম 3 বছরের স্নাতক, অর্থাৎ যে বিষয়ে আপনি যে স্ট্রিমের শিক্ষক হতে চাইছেন সেই স্ট্রিমে আপনার 3 বছরের ডিগ্রি কিন্তু থাকতে হবে। এটা হলো মুখ্য ব্যাপার। তার সাথে এইচএসে ওই সাবজেক্টগুলো কিন্তু বাকি যে সাবজেক্টগুলো থাকছে তাদের মধ্যে 2টো সাবজেক্ট থাকতে হবে। দেখুন বয়স সীমা যেটা বলা হয়েছে এখানে, বয়স সীমাটা আমরা এখানে আলোচনা করে দিই। বয়স সীমা যেটা আছে যে ঝাড়খণ্ড শিক্ষক যোগ্যতা পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার বছরে 1 আগস্ট তারিখে, অর্থাৎ যে যোগ্যতা পরীক্ষাটি যে বছরে অনুষ্ঠিত হবে সেই বছরের 1 আগস্ট তারিখে প্রার্থীর ন্যূনতম বয়স 21 বছর হতে হবে। ন্যূনতম বয়স 21 বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স ঝাড়খণ্ডের রাঁচিতে অবস্থিত কর্মী, প্রশাসনিক সংস্কার এবং সরকারি ভাষা বিভাগ কর্তৃক সরকারি চাকরিতে নির্ধারিত বয়সসীমার মধ্যে হতে হবে। অর্থাৎ এই যে বয়সসীমাগুলো বাকি যে অন্যান্য ডিপার্টমেন্টাল যে বয়সসীমা আছে সেই বয়সসীমা অনুযায়ী ম্যাক্সিমাম এজ হবে, যেটা নর্মালি 40 ইয়ার্স, নর্মালি আর কি, যদি কোনো রিজার্ভ ক্যাটাগরি নয়, নর্মালি 40 ইয়ার্স সেটা কিন্তু হবে। ঠিক আছে, এখানে তারপরে দেখুন মেনশনও করে দিয়েছে যে ঝাড়খণ্ড শিক্ষা প্রকল্প পরিষদ রাঁচি অধীনে কর্মরত সহকারী শিক্ষক যারা চাকরির মেয়াদ পরীক্ষা বিজ্ঞাপন প্রকাশের তারিখে ন্যূনতম 2 বছরের নির্বিচ্ছিন্ন পূর্ণ হয়েছে, অর্থাৎ যারা প্যারা টিচারের টানা কন্টিনিউয়াসলি 2 বছর কাজ করেছেন এবং যিনি বিজ্ঞাপন প্রকাশের তারিখে কর্মরত এবং বিজ্ঞাপন প্রকাশ যেদিন হচ্ছে সেদিনও তিনি যদি ওই প্যারা টিচার পোস্টে কর্মরত থাকেন, তাদের চুক্তিভিত্তিক কর্মী হিসাবে কাজ করার সময়কালের সমান সময়ের জন্য সর্বোচ্চ বয়সসীমায় শিথিলতা দেওয়া হবে, যা সর্বোচ্চ 58 বছর পর্যন্ত বৈধ থাকবে। অর্থাৎ যারা প্যারা টিচার করেছেন টানা 2 বছর বা বিজ্ঞপ্তি প্রকাশের সময়ও তিনি যদি ওই পোস্টে থাকেন তাহলে তাকে সর্বোচ্চ 58 বছর পর্যন্ত বৈধ সময়সীমা দেওয়া, অর্থাৎ 58 বছর বয়স পর্যন্ত তিনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তারপর বলেছে দেখুন পূর্ববর্তী যোগ্যতা পরীক্ষা এবং পরবর্তী যোগ্যতা পরীক্ষার মধ্যবর্তী সময়ে 1 বছরের ব্যতীত সকল প্রার্থীকে সর্বোচ্চ বয়সসীমা শিথিলতা দেওয়া হবে। যোগ্যতা পরীক্ষা পরবর্তী যোগ্যতা পরীক্ষার মধ্যবর্তী সময়ে 1 বছর ব্যতীত সকল প্রার্থীকে সর্বোচ্চ বয়সসীমা শিথিলতা দেওয়া হবে। যেমন এখানে বলেছে দেখুন, যদি 2016 সালে ঝাড়খণ্ডের শিক্ষক যোগ্যতা পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় পরীক্ষাটি 2026 সালে অনুষ্ঠিত হয় তাহলে 1 বছর ছাড়ের পর এককালীন সুযোগ হিসাবে সর্বোচ্চ 9 বছরের শিথিলতা দেওয়া হবে। মানে ব্যাপারটা বুঝুন, 2016 সালে ঝাড়খণ্ড শিক্ষক যোগ্যতা পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় পরীক্ষাটি 2026 সালে অনুষ্ঠিত হয় তাহলে 1 বছর ছাড়ের পর এককালীন সুযোগ হিসাবে তাদেরকে কিন্তু সর্বোচ্চ 9 বছরের শিথিলতা কিন্তু দেওয়া হবে। 9 বছরের শিথিলতা কিন্তু দেওয়া হবে। নেক্সট আমরা চলে আসবো, দেখুন এখানে যেটা বলেছে মার্কস ডিভিশন, পরীক্ষার যে মার্কস ডিভিশন আছে তার আগে দেখুন টাইমিংটা দেখে নেন। টাইমিং যেটা আছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক দুটোই কিন্তু পরীক্ষা হবে 2 ঘন্টা 30 মিনিটের, দুটোই পরীক্ষা হবে 2 ঘন্টা 30 মিনিটে, প্রাথমিকেও বটে এবং উচ্চ প্রাথমিকেও বটে। তবে যারা দৃষ্টি প্রতিবন্ধী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু 30 মিনিট অতিরিক্ত সময়, অর্থাৎ 3 ঘন্টা তাদের ক্ষেত্রে, বাকি সবার ক্ষেত্রে 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা হবে। এবং যারা দৃষ্টিহীন পরীক্ষার্থী তাদের মানে দৃষ্টি প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে আধ ঘন্টা অর্থাৎ 30 মিনিট এক্সট্রা টাইম কিন্তু তাদেরকে দেওয়া
হবে। নেক্সট পয়েন্ট আমরা চলে আসবো পরীক্ষাটি বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ টাইপে হবে, যেখানে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকছে না এবং এটা এমসিকিউ টাইপের এক্সাম হবে। নেক্সট পয়েন্টে চলে আসুন। নেক্সট পয়েন্ট বলেছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যোগ্যতার পরীক্ষার বিন্যাস নিম্নরূপে। যে মানে অর্থাৎ প্রাইমারি সেকশনে যে পরীক্ষাটা হবে, যে 2.5 ঘন্টার পরীক্ষা বললাম, সেটা টোটাল 150 মার্কসের হবে। এই 150-র মধ্যে যে ডিভিশনটা আছে সেটা মোটামুটি আমরা আগে সিটেটে যে সিলেবাস দেখেছি বা অন্যান্য টেটে যেটা হয় সেই মতোই, এখানে কোনো চেঞ্জ নেই। তো প্রথমেই যেটা থাকছে দেখুন, শিশু বিকাশ এবং শিক্ষণ পদ্ধতি মানে সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি থেকে 30 মার্কস, 30 কোয়েশ্চেন, 30টে কোয়েশ্চেন থাকবে, 30 নাম্বারের 30টে এমসিকিউ। 2 নাম্বারে হচ্ছে ভাষা 1। এই ভাষা 1-এ হিন্দি, সংস্কৃত, উর্দু, ইংরাজি থেকে যে কোনো একটি ভাষা আপনাকে চুজ করতে হবে। হিন্দি, সংস্কৃত, উর্দু, ইংরেজি, এদের মধ্যে যে কোনো একটি ভাষা চুজ করতে হবে। যে ভাষার উপর থাকবে কত নাম্বার, যে ভাষার উপরে থাকবে আপনার 30টে কোশ্চেন থাকবে, 30 নাম্বার, প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার 1 নাম্বার করেই থাকবে, 150 নাম্বারের এক্সাম। নেক্সট ভাষা 2 যেটা আছে, ভাষা 2-তে আপনার এখানে বলা হয়েছে ভাষা 2 যেটা আছে সেটার জন্য একটা লিস্ট দেওয়া হয়েছে, যেখানে কিছু আঞ্চলিক এবং কিছু উপজাতীয় ভাষা এখানে কিন্তু লিস্টেড করা আছে। লিস্ট আমরা দেখাচ্ছি লাস্টে, ওয়েট করুন। তো ওই লিস্ট থেকে আপনাদের কিন্তু একটা ভাষা চুজ করতে হবে। সেখানে কিন্তু বাংলাও আছে, তবে হ্যাঁ, বাংলা কিন্তু কোন কোন জেলার জন্য বাংলা, সেটা সব জেলার জন্য বাংলা নেই। তো যে সমস্ত জেলায় বাংলা আছে, আপনি যদি বাংলা চুজ করেন তাহলে আপনি সেই সমস্ত স্কুল কিন্তু চুজ করতে পারবেন, যদি আলটিমেটলি আপনি কোয়ালিফাই করেন। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু বাংলাও থাকছে দ্বিতীয় ভাষা হিসাবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট যারা আছে তারা প্রথম ভাষা হিসাবে হিন্দি, সংস্কৃত, উর্দু, ইংরেজি আছে, তো এখান থেকে ইংরেজিটা নিতে পারে। এবং দ্বিতীয় ভাষা যেহেতু বাংলা আছে, তাছাড়া আরও অনেক ভাষা ওখানে আছে, তো যারা বেঙ্গল থেকে দেবে তাদের কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলাটাও এখানে থাকছে। ঠিক আছে, আঞ্চলিক বা উপজাতীয় ভাষা হিসাবে। তবে সব কিন্তু ডিস্ট্রিক্টে নেই, কিছু কিছু ডিস্ট্রিক্ট আছে, সেই সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু আপনি বাংলা যদি সেকেন্ড ভাষা হিসাবে নেন তাহলে সেখানে কিন্তু আপনারা মানে চাকরিটা পাবেন। তো নেক্সট দেখুন, এটা গেল প্রাইমারির ক্ষেত্রে প্রথম থেকে পঞ্চম শ্রেণী। নেক্সট আমরা যদি দেখি, নেক্সট যেটা আছে দেখুন, যে আপার প্রাইমারির ক্ষেত্রে যেটা আছে, এখানেও যেটা বাধ্যতামূলক যেগুলো আছে দেখুন, একটা হচ্ছে চাইল্ড সাইকোলজি সিডিপি, ওই একই 30 নাম্বারের 30টে কোয়েশ্চেন। ভাষা একেও কিছু পার্থক্য নেই, ভাষা 2-এও একই প্রাইমারির মতনই, যে 30 এখানে কিন্তু একটা লিস্ট আছে, সেই লিস্ট থেকে আপনি চুজ করতে পারবেন, যেখানে বাংলাও আছে। আর ভাষা একে কিন্তু আপনি হিন্দি, সংস্কৃত, উর্দু, ইংরেজি থেকে যে কোনো একটি ভাষা কিন্তু আপনাকে চুজ করতে হবে, যেখান থেকে 30টে কোয়েশ্চেন থাকবে, 30 মার্কসের 30টে কোয়েশ্চেন। নেক্সট বিকল্প যেটা বললাম, আপার প্রাইমারি 2টো স্ট্রিম আছে আমরা জানি, একটা হচ্ছে সায়েন্সের, একটা আর্টসের। তো যারা গণিত এবং বিজ্ঞান শিক্ষক হতে চাইছেন তাদের গণিত এবং বিজ্ঞান থেকে থাকবে 50 নাম্বারের, এবং কম্পিউটার বেস থাকবে 10 নাম্বারের 10টা এমসিকিউ। 60 নাম্বার, এইটা কিন্তু একটু ডিফারেন্ট, কারণ আমাদের ক্ষেত্রে কিন্তু 30 নাম্বারের অঙ্ক এবং 30 নাম্বারের কিন্তু সায়েন্স থেকে যায় আমাদের বেঙ্গল আপার প্রাইমারিতে, কিন্তু এখানে একটা এক্সট্রা অ্যাড করা আছে, যে এখানে ম্যাথের ক্ষেত্রে ম্যাথ এবং বিজ্ঞান থেকে 50 নাম্বারের থাকবে এবং কম্পিউটার থেকে কিন্তু 10 নাম্বারের থাকবে, হয়েছে। আর যারা অর্থাৎ 50 আর 10 60 নাম্বারে 60টি এমসিকিউ। আর যারা সমাজবিজ্ঞান থেকে দেবেন তাদের কিন্তু সামাজিক অধ্যয়ন সোশ্যাল সায়েন্স থেকে 50 নাম্বারের 50টি এমসিকিউ এবং কম্পিউটার থেকে 10 নাম্বার। ওই আমাদের আপার প্রাইমারি ওয়েস্ট বেঙ্গলে যেটা হয় সে একই জায়গায়, শুধু এখানে ওই নাম্বারটা 60 নাম্বার থেকে 50 করে 10 নাম্বার কম্পিউটারের কিন্তু 10টা কোয়েশ্চেন থাকছে। ঠিক আছে, তাহলে টোটাল এখানে মার্কস হচ্ছে কত, 150 মার্কস, 150 এমসিকিউ, 150 মার্কসের। বলেছি কোনো নেগেটিভ মার্কিং নেই, এটা কিন্তু এমসিকিউ টাইপের এক্সাম কিন্তু হবে। তো এইটা গেল মার্কস ডিভিশন এক্সামের জন্য। আর নেক্সট যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে দেখুন, যে কত পার্সেন্ট আমরা কোয়ালিফাই করবে। তো জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে সেটা হচ্ছে 60%, জেনারেল এবং ইডাব্লিউএস দুটোর ক্ষেত্রেই কিন্তু 60%, জেনারেল এবং ইডাব্লিউএস দুটো সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে 60%। আর এসসি যারা অনগ্রসর মানে ওবিসিদের জন্য 55%, আর এসসি এসটি বা হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু 52%। মার্কসটা দেখে নেন, 60% হচ্ছে জেনারেল এবং ইডাব্লিউএস। আর যারা ওবিসি বি আছে, অনগ্রসর শ্রেণী 1 এবং 2, তাদের ক্ষেত্রে 55। আর যারা এসসি এসটি বা হ্যান্ডিক্যাপ বা ঝুঁকিপূর্ণ উপজাতি একটা এখানে আছে, তো মানে ওই নোটিফিকেশানে আছে, তো ওনাদের ক্ষেত্রে কিন্তু 52% নাম্বার পেলে কিন্তু আপনারা কোয়ালিফাই করবেন। এটা গেল কোয়ালিফাইং মার্কস। যে লিস্টটার কথা বলছিলাম, যে ভাষার যে লিস্টটা আছে, তো এখানে দেখুন কিছু কিছু জায়গায় কিন্তু বাংলা আছে, যেমন এখানে দেখুন পূর্ব সিংভূম
যে ডিস্ট্রিক্টটা আছে, জেলার নাম, সেখানে যে কিন্তু এখানে দ্বিতীয় ভাষা, আঞ্চলিক ভাষা কিন্তু বাংলা কিন্তু এখানে দেখুন আছে, এখানে বাংলা আছে। তারপর দেখুন এখানে দুমকা, দুমকাতে আছে। তারপরে জামতারা, এই সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু সাহেবগঞ্জ, তারপরে এই সমস্ত জায়গায় দেখুন এখানে কিন্তু বাংলা আপনারা আঞ্চলিক ভাষা হিসাবে পাবেন, অর্থাৎ দ্বিতীয় ভাষা যেটা বলা হয়েছে আঞ্চলিক ভাষা বা উপজাতীয় ভাষা। এই উপজাতীয় ভাষা বা আঞ্চলিক ভাষার মধ্যে যে কোনো একটা ভাষা আপনাদেরকে চুজ করতে হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে। তো আপনারা কিন্তু বাংলা এখানে পাচ্ছেন, বাংলা অনেক ডিস্ট্রিক্টে কিন্তু বাংলা আছে, তো অর্থাৎ বাংলাটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনারা চুজ করতে পারবেন, যেটা হলে আর কি বেঙ্গলের ক্যান্ডিডেটদের কিন্তু একটু সুবিধা হয়, যেটা কিন্তু আপনারা পাচ্ছেন। দেখুন নেক্সট যে জিনিসটা আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে পরীক্ষার ফি কত। তো পরীক্ষার ফি যেটা আছে দেখুন, সাধারণ ক্লাসের ক্ষেত্রে ফিজ আছে শুধুমাত্র প্রাইমারি যদি অ্যাপ্লাই করেন তাহলে 1300 টাকা, এবং শুধু উচ্চ মাধ্যমিক হলে কিন্তু 1300 টাকা। আর প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক যদি দুটোতেই অ্যাপ্লাই করেন একসাথে, তো সাধারণের জন্য সেটা হচ্ছে 1500 টাকা, সেটা হচ্ছে সাধারণের জন্য কিন্তু 1500 টাকা। আর তপশিলি জাতিদের ক্ষেত্রে, তপশিলি জাতি অর্থাৎ সিরিয়াল কাস্টের ক্ষেত্রে শুধুমাত্র প্রাইমারি 700 বা শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের 700, আর দুটোই একসাথে করলে কিন্তু 800 টাকা। আর যারা তপশিলি উপজাতি অর্থাৎ শিডিউল ট্রাইবস আছে তাদের ক্ষেত্রে একই রেট, 700 টাকা প্রাথমিকের ক্ষেত্রে, উচ্চ মাধ্যমিকের 700, এবং দুটো একসাথে করলে 800 টাকা। আর বিশেষভাবে ঝুঁকিপূর্ণ উপজাতির ক্ষেত্রে 500 টাকা প্রাইমারি, মানে ইন্ডিভিজুয়ালি করলে 500 500 করে, আর একসাথে করলে 600 টাকা। আর ওবিসি যারা যারা আছেন, ওবিসির ক্ষেত্রে আর জেনারেলের ক্ষেত্রে কিন্তু কোনো ডিফারেন্স নাই, জেনারেলের যে ওবিসিদের ক্ষেত্রেও কিন্তু একই ফিস 1300 টাকা, প্রত্যেক সাবজেক্ট আলাদা আলাদা করলে 1300 টাকা, আর যদি দুটোকে একসাথে করেন তাহলে 1500 টাকা লাগছে। আর ইডাব্লিউএস যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি প্রত্যেকের ক্ষেত্রেই ইন্ডিভিজুয়াল সাবজেক্টের মানে যদি করেন প্রাইমারি বা আবার প্রাইমারি, তাদের 1300, আর যদি দুটোকে একসাথে করেন তাহলে আপনাদের লাগছে 1500 টাকা। তো এইটা হলো ডিটেলস টোটাল নোটিফিকেশানে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর সিলেবাস যা আছে, মানে সিলেবাস কী আছে না আছে, আমরা নেক্সট ভিডিওতে সিলেবাস সম্পর্কে আলোচনা করব। এবং রেগুলার আমাদের এই চ্যানেলে কিন্তু এই ঝাড়খণ্ড টেট বা আপার প্রাইমারি টেট সম্পর্কিত ভিডিও আপনারা টপিক ওয়াইজ পেতে থাকবেন। তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে ভিডিও অবধি, ধন্যবাদ।